আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? হ্যালো স্যার। জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। সকাল এনভিও কি আমরা সবাই ইনস্টল করতে পেরেছি? জি স্যার। আচ্ছা, ভেরি গুড। খুবই ভালো সংবাদ। আমরা কি সবাই এনভিভো 12 প্রো প্লাস এটা ব্যবহার করছি, না অন্য কোনো ভার্সনে আছে, বিশেষ করে পুরনো কোনো ভার্সন 11 বা 10-এ? স্যার আমরা তো 12 স্যার ইউজ করছি স্যার। আচ্ছা, খুবই ভালো। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা যে ক্র্যাকের বিষয়টা আছে, ডেট চেঞ্জ করা, এই বিষয়টা একটু মনে রাখবেন, 14 ডেজ এর যে বিষয়টা। আর কিউএসআর যারা এনভিভো সফটওয়্যারটা তৈরি করেছে এবং বাজারজাত করে, আপনারা কিউএসআর সাইটটাও একটু দেখবেন, ঘুরবেন, তাদের যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো দেখবেন। যদি যদি আপনারা হচ্ছে এটা ফর্মালি আসলে হচ্ছে প্রকিউর করতে চান এবং হচ্ছে উইদাউট ক্র্যাক আপনারা যদি ব্যবহার করতে চান, তো একটা সহজ বুদ্ধি যেটা হচ্ছে যে ওদের সবচেয়ে চিপেস্ট যে লাইসেন্স সেটা হচ্ছে যে স্টুডেন্ট ভার্সন। বেসিক্যালি কমার্শিয়াল বা এডুকেশনাল বা ইনস্টিটিউশনাল ভার্সনের সাথে কোনো পার্থক্য নেই। সেটা কম, বেশ বেশ রিচেবল। আমার ধারণা $99, সো 120 বা 130 অস্ট্রেলিয়ান ডলার পড়বে 1 বছরের জন্য। সেক্ষেত্রে একটাই বিষয় যে আপনি যে ডোমেইন থেকে রেজিস্ট্রেশন করেছেন, মানে আপনার ইমেল, সেটা আসলে হচ্ছে ইনস্টিটিউশনাল ইমেলের ডোমেইন হতে হবে। তো সরকারি ইউনিভার্সিটি হতে পারে বা সরকারি প্রতিষ্ঠান হতে পারে, যাদের নিজস্ব, বা বেসরকারি প্রতিষ্ঠানের ডোমেইনও হতে পারে, যেটা রেজিস্টার্ড ডোমেইন, অ্যাপার্ট ফ্রম জিমেইল বা হচ্ছে ইয়াহু বা হটমেইল, তো বা আউটলুক। তো এটা ছাড়া আপনারা এটা করে দেখতে পারেন যারা আসলে হচ্ছে ব্যবহার করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে কিউএসআর এর সাইটে বেশ কিছু সার্টিফিকেশনের কোর্স আছে। সরকারি ইমেল ছাড়া হবে না স্যার? আপনি একটু ট্রাই করে দেখতে পারেন ভাইয়া, সেটা হচ্ছে যে আপনি যে অর্গানাইজেশনে আছেন সেই অর্গানাইজেশনের ডোমেইনটা ওরা নেয় কি। জি স্যার। খুব সোজা বুদ্ধি হচ্ছে কিউএসআর এর সাইটে ঢোকা, প্রথমেই হচ্ছে লগ ইন করা, লগ ইন আইডি এবং পাসওয়ার্ড নতুন করে হচ্ছে তৈরি করে হচ্ছে লগ ইন করা। ওখানে আসলে হচ্ছে আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, পুরোনো ভার্সন গুলো আছে, নতুন ভার্সন গুলো আছে। ম্যাকের জন্য নিতে চান না উইন্ডোজ ওএস এর জন্য নিতে চান, সেটা সিলেক্ট করে আপনি অ্যাড করবেন। আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে বা কারো ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে। সেটা করে দেখতে পারেন যে এটা সে নিচ্ছে কিনা। স্যার এটা মেইনলি অফিস 365 এর ইমেল অ্যাড্রেস হলেই হয় স্যার, আমরা ইউজ করছি আগে স্যার আমাদের অফিসে। আচ্ছা, তাহলে তাহলে তো ফাইন। আমি হচ্ছে ওটা দেখার সুযোগ হয়নি বা আমি কখনো করিনি, আমি আমার ইনস্টিটিউশনাল ইমেলে ব্যবহার করেছি। তো আপনারা সেটা করে দেখতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে কিউএসআর এর সাইটে বেশ কিছু সার্টিফিকেশন প্রোগ্রাম আছে, যে জিনিসগুলো আসলে আমরা এই ট্রেনিং এই শিখবো, সেগুলোই ওখানে আরো ডিফারেন্ট ওয়েতে আছে। আমাদের ট্রেনিং এ তো আমরা কোডিং নোডিং থেকে শুরু করে ভিজুয়ালাইজেশন, ডাটা wrangling, এই জিনিসগুলো শিখবো। তো আপনারা হচ্ছে ওখানে এই জিনিসগুলোই আছে। কারো যদি সার্টিফিকেশনের প্রয়োজন হয়, যে কিউএসআর এর সার্টিফিকেশন আমি চাই আমার হচ্ছে ফিউচারের জন্য, আপনি সেটা ভেঞ্চার করে দেখতে পারেন। এটা একটা গুড অপশন যারা লম্বা সময় আসলে হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা নিয়ে কাজ করতে চান। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট, লাইসেন্স ভার্সন এবং আমরা যে ভার্সনটা এখন ব্যবহার করছি, কোনো পার্থক্য নেই। তো আপনাদের আজকে সবাইকে হচ্ছে ট্রেনিং এ আবার স্বাগতম। আপনারা আমাদের সাথে পুরো সময়টা থাকবেন। আর হচ্ছে এনভিওর সাথে আমার নিজের যে এক্সপিরিয়েন্স সেই হিসাবে আজকে আমাদের যিনি ইনস্ট্রাক্টর আছেন উনি খুব স্লো পেসে আসলে মুভ করেন। তো আমার মনে হয় যে আপনারা ট্রাবল ফেস করবেন না, যে সফটওয়্যার
এবং হচ্ছে আজকের যে লেকচার সেই দুটোর মধ্যে সম্পর্ক স্থাপনে। তো আপনারা লেকচারটা যেমন নেবেন এবং অনুরোধ করব যে আপনারা সফটওয়্যারেও এনভিওতেও এই একই কাজগুলো আসলে আজকে করার চেষ্টা করবেন, কাজগুলো তুলে রাখবেন না। আর ধন্যবাদ সবাইকে। আমরা এখনই শুরু করছি। ধন্যবাদ অনেক। আমার মনে হয় আমরা সেশনটা রেকর্ড শুরু করতে পারি। আবার সবাইকে শুভ সকাল আমার এই ট্রেনিং সেশনে জয়েন করার জন্য। গত সপ্তাহে আমরা যেটা মূলত দেখার চেষ্টা করেছি যে হাউ টু ইনস্টল দ্য সফটওয়্যার এবং এনভিভোর বেসিক একটা ওরিয়েন্টেশন দেওয়ার চেষ্টা করেছি যে এনভিভো দিয়ে কি কাজ করা সম্ভব, কিভাবে করা সম্ভব, ইন্টারফেসের একটা প্রিলিমিনারি আইডিয়া যে ইন্টারফেসটা আমাদের কাছে কেমন, কি করা যেতে পারে, কি কি অপশন আছে, জাস্ট এরকম একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি। আমাদের প্রথম সেশনে আজকে আমরা দেখব যে কিভাবে নতুন একটা ফাইল তৈরি করব এবং নতুন ফাইল তৈরি করার পরে সেখানে আমরা কিভাবে ফাইলে ডাটাগুলোকে নিয়ে আসতে পারি, যে কোনো ধরনের ডাটা হতে পারে, এবং সেই ডাটাগুলোকে আমরা ইফেক্টিভলি কাজ করতে পারি সেই ডাটার উপরে। সো কাজের বিষয়টা আমি বলছি যে অনেকেই আমরা শুরু করি যে রিসার্চ করতে চাই বা যে কোনো একটা রিপোর্ট লিখতে চাই। সো আমার কাছে কিছু ম্যাটেরিয়ালস আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করি, তাই তো? মোটামুটি তো সবারই একই প্রসেস ফলো করি, আনটিল আনলেস আমাদের যদি ডিফারেন্ট মেথোডোলজি বা ডিফারেন্ট অ্যাপ্রোচ না থাকে। সো যখন আমরা একটা রিপোর্ট বা একটা রিসার্চ শুরু করছি, আমাদের একটা এক্সটেন্সিভ লিটারেচার রিভিউ করতে হয়। সো লিটারেচার রিভিউ করার জন্য আমরা কিছু পাবলিশড ম্যাটেরিয়াল যেগুলো ফ্রিলি অ্যাভেলেবেল ইন দ্য ইন্টারনেট, অথবা হয়তো ফ্রিলি অ্যাভেলেবেল না হলেও স্কলারের কিছু লেখা আছে যে জিনিসগুলো হয়তো আমরা পারি, কিছু ওয়েবসাইট না আছে তাদের দেখা গেল যে নিজস্ব কিছু ওয়েবসাইট বিভিন্ন তাদের রিপোর্ট আছে, যে রিপোর্ট গুলো হয়তো ডাউনলোডেবল অথবা ফ্রিলি ডাউনলোডেবল না, কিন্তু তাদের ওয়েবসাইটে ইনফরমেশন আছে, ড্যাশবোর্ডে। তো এই ধরনের কিছু ইনফরমেশন গুলো যদি আমরা আমাদের রিপোর্টে যদি কাজে লাগাতে পারি ফর কন্ডাক্টিং লিটারেচার রিভিউ, হাউ উই আর গোইং টু ডু দ্যাট। সো আমাদের প্রথম সেশনে আমরা দেখাতে চাই যে যে কোনো ধরনের রিসার্চের আছি অথবা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে আমার কোনো একটা রিপোর্ট আছে, কোনো একটা অ্যাসাইনমেন্ট আছে, সো হাউ আই এম গোইং টু স্টার্ট দ্যাট অ্যাসাইনমেন্ট অর রাইটিং এ রিপোর্ট ফর মাই অর্গানাইজেশন। আমার কথা কি বোঝা গেছে যে আসলে প্রথম সেশনে আমরা কি করতে যাচ্ছি? ওকে, ফাইন। আর অনেক যেটা বলছিল যে এনভিভোর অনেক ধরনের অপরচুনিটিস আছে। সো যারা ফ্রিল্যান্সিং এর জন্য ভবিষ্যতে এই ক্যারিয়ার করতে চান বা ভবিষ্যতে এই রিসার্চ এবং ডাটা অ্যানালিসিস এর টোটালটা না হয়েও একটা পার্শিয়াল কম্পোনেন্টে আমি কন্ট্রিবিউট করতে চাই, সেক্ষেত্রে তাদের জন্য সুযোগ হচ্ছে যে এই ধরনের প্রচুর কাজ আছে। যারা ট্রান্সক্রাইবিং করতে চান, ট্রান্সলেট করতে চান, বাইল্যাঙ্গুয়াল সিস্টেমের সাথে অভ্যস্ত, দেখা গেল যে আমি বাংলাও বুঝি, ইংলিশও বুঝি। সো অনেক রিসার্চার আছেন যে বা অনেক অর্গানাইজেশন আছে যারা বলে যে আমার একটা ট্রান্সলেট করে দিতে হবে। সো ট্রান্সলেটটা আমি করব কি করে? আমি যদি সেই প্রসেসটা জানি তাহলে আমি ট্রান্সক্রাইব আমি দুটোই একসাথে করতে পারবো এবং আমার প্রফেশনালি করতে পারবো। তো সেই জায়গাগুলোতেও আমরা একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করব আজকে, যে আসলে কিভাবে আমরা সেই এভিনিউ গুলো আমাদের ওপেন করতে পারি। সো গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে আমাদের যখন কোন একটা নতুন ডকুমেন্টসে শুরু করতে চাই, সেখানে আমাদের ব্ল্যাঙ্ক প্রজেক্টে ক্লিক করতে হবে। ব্ল্যাঙ্ক প্রজেক্টে ক্লিক করার পরে আমাদেরকে একটা মিনিংফুল নেম দিতে হবে, যে মিনিংফুল নেমটা আমি যাতে ভবিষ্যতে খুঁজে পেতে পারি বা বুঝতে পারি। সো আমার একটা ফাইল নেম বা প্রজেক্ট নেম কি হতে পারে? দেখা গেল যে আমি আমার অর্গানাইজেশনের জন্য একটা প্রজেক্ট করছি যে রোহিঙ্গা ইস্যু নিয়ে, যে ওমেন ভায়োলেন্স, ওমেন ভায়োলেন্স এট হোম, এরকম বা যে কোনো বিষয়। আমি আমি তো একটা হাইপোথেটিক্যাল নাম দিলাম এবং এর আগের দিনও দেখিয়েছি যে করতে চান সেটা ডেস্কটপের ভিতরে একটি ফোল্ডার আছে, আমার ফোল্ডারের ভিতরে আমি এটি সেভ করছি। সেভ করার পরে এখানে আমার একটি কুইক স্টেপস, স্টার্ট স্টেপস, এখানে কিছু একটা হেল্পফুল হিন্টস আসবে। আপনারা এটা কন্টিনিউ করতে পারেন অথবা এটাকে ক্লিক করে ক্লোজ করে দিতে পারেন। সো এর আগের দিন যেটা আমি বলছিলাম যে দিস ইজ মাই ওয়ার্কিং উইন্ডো, এটা আমার হচ্ছে ওয়ার্কিং উইন্ডো। আমি যে সমস্ত কাজই করব না কেন আমার এখানে এই স্পেসটুকু ব্যবহার করতে হবে।
and these are the menus or options that we have. আর উপরেও একই অপশন, বা উপরে এই রিবন যেগুলো দেখতে পাচ্ছি, হোম রিবন, ইম্পোর্ট রিবন, ক্রিয়েট রিবন, এক্সপ্লোর রিবন, শেয়ার রিবন। সো এই রিবন গুলোর এক একটা স্পেসিফিক কাজ আছে, সেই কাজগুলো আমরা যখন একটু করে আগাবো সেশনে আমরা সবটাই শিখে ফেলতে পারবো। ঠিক আছে, সো আমরা প্রথমেই আমাদেরকে ডেটার ভিতরে ফাইলসে ক্লিক করতে হবে। ফাইলস আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফাইলস নামক যে ফোল্ডারটি আছে সেটি সিলেক্ট করা আছে। আমরা যখন ফাইল ক্লাসিফিকেশনে যাব তখন কিন্তু ফাইল ক্লাসিফিকেশনটা সিলেক্ট করলাম। সো যখন আমরা ডেটাকে ইম্পোর্ট করব বা ডেটা নতুনভাবে তৈরি করতে চাইবো, তার জন্য আমাকে ফাইলসের উপরে ক্লিক করতে হবে। ফাইলস ক্লিক করার পরে আমি দুইভাবে ডেটাকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি। এক হচ্ছে এখানে হোমের পাশে দেখছি যে ইম্পোর্ট আছে, এখান থেকে ইম্পোর্ট করতে পারি ফাইলসের ভিতরে। এখানে দেখেন যে ইম্পোর্ট অপশনের পরে ক্লিক করার পর, ইম্পোর্ট রিবনের পরে ক্লিক করার পরে এরকম একটি উইন্ডো আসছে। আমরা যদি কোনো কিছু ইম্পোর্ট করতে চাই, অর্থাৎ সেকেন্ডারি কোনো সোর্স থেকে, বা আমরা যদি নিয়ে আসতে চাই কোনো ডাটাকে, তাহলে আমরা ইম্পোর্ট অপশনের উপরে ক্লিক করে এখান থেকে যে কোনো ধরনের যে কোনো ফরম্যাটের ডাটাকে আমরা নিয়ে আসতে পারবো। এখানে দেখতে পাচ্ছি এক্সেল ফরম্যাটের ডাটাকে আমরা নিয়ে আসতে পারবো, সিএসভি ফরম্যাটের ডাটা আছে এবং অনেকে সার্ভে মাঙ্কি ব্যবহার করে। আমি পার্সোনালি কোয়ালট্রিক্স ব্যবহার করি ফর ডাটা অ্যানালিসিসের জন্য, ডেটা কালেকশনের জন্য। তাদের ধরনের অনলাইন সার্ভে টুল ব্যবহার করে তাদের জন্য সেই অপশনও আছে। অনেকে বলে যে এসপিএসএস এর ডেটাকে কি আমি নিয়ে আসতে পারবো? হ্যাঁ, ইউ ক্যান ইউজ। দেখাবো যে ক্লাসিফিকেশন এবং কিভাবে এই কথাটা বলেছে, বা বিভিন্ন এজ গ্রুপের লোকজন কিভাবে এই কথাটা বলেছে। তো এই টেক্সচুয়াল ডাটার সাথে একটু যদি আমরা অ্যাট্রিবিউট অ্যাড করে যদি অ্যানালিসিস করতে চাই, সেটাও কিন্তু পসিবল। তো সেই ডাটাগুলোকে যদি আমি সরাসরি এসপিএসএস একটা ডেটাবেস আছে, সেই ডেটাবেসটাকে যদি আমি আনতে চাই, সেক্ষেত্রেও আমি এসপিএসএস এর এই যে অপশনটি আছে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে নিয়ে আসতে পারি। অনেক সময় আমরা লিটারেচার রিভিউ করতে চাই এবং লিটারেচার রিভিউ করার সময় আমরা একটা এন্ড নোটে লাইব্রেরি বিবলিওগ্রাফিক লাইব্রেরি প্রডিউস করি। সো এন্ড নোটের যে বিবলিওগ্রাফিক লাইব্রেরিটি আছে, সেই লাইব্রেরিটি আমি সরাসরি এখান থেকে ইম্পোর্ট করে আসতে পারি। এছাড়া আরো অপশন আছে, আমরা দেখতে পাচ্ছি মেমোস আছে। মেমোস হচ্ছে যে দ্যাট ইজ ইওর মেমোরিজ। আমরা যখন ফিল্ডে বিভিন্ন সময় কাজ করি বা কোন একটা সাইটে যাই, উই হ্যাভ লটস অফ মেমোরিজ, রাইট? এবং সবাই মোটামুটি একটু নোট নেওয়ার চেষ্টা করি, একটা কিছু লিখি কাগজে কলমে, যে কোনো জায়গায় একটু লিখি। কিন্তু আমরা একটু যদি চোখ বন্ধ করে চিন্তা করি যে বিগত 5 বছরে কত পেপার আমরা প্রডিউস করেছি, কত আমার সেলফ রিফ্লেকশন লিখেছি, এবং সেই লেখা কাগজগুলো কোথায়? আমাদের টেবিলের কোনো ড্রয়ারে? এগুলো কি কোনো অর্গানাইজ ফরম্যাটে আছে? না। সো মেমোস টুলটা কি আমরা ব্যবহার করে আমরা যখন ফাইলটা তৈরি করব, আমাদের এই মেমোরিজ গুলোকে আমরা লিখে রাখতে পারবো, so that we can have a track over the last 5 years journey of our any source of work. সেই এরকম একটা বিষয় আমরা একটু ধারণা রাখি। আমরা যখন ভবিষ্যতে আরো একটু ইলাস্ট্রেটিভলি দেখাবো, তখন আমরা এই টুলস বা এই টেকনিক্স গুলোকে আরো ইলাস্ট্রেটিভলি দেখাবো। সো মূলত এই হচ্ছে আমাদের ইম্পোর্ট অপশনের ভিতরে আছে। সো ফাইলস এর ভিতরে আমরা যখন ক্লিক করব, তখন আমাদেরকে দেখাবে যে আমরা কোন কোন ফাইলস বা কোন কোন ডকুমেন্টস কে আমরা এখানে ইম্পোর্ট করছি। তো আমি আরেকবার একটু যাই আপনাদের বোঝার সুবিধার জন্য। আমরা ফার্স্টে ডেটার ভিতরে গেলাম, ডেটার ভিতরে যে ফাইলস নামক যে ফোল্ডারটি আছে সেটিকে সিলেক্ট করলাম। ফাইলসে সিলেক্ট করার পরে আমরা যে উইন্ডোটা পেলাম, ওয়ার্কিং উইন্ডো, যেটা আমি আগেও বলেছি, এখানেও রাইট বাটন ক্লিক। সো আমরা হোমে থাকার পরেও কিন্তু এখান থেকেও কিন্তু ফাইল ইম্পোর্ট করতে পারি, অর্থাৎ ইম্পোর্ট অপশনের রিবনটি ব্যবহার করার পরেও এখান থেকে আরো ফরম্যাটে আমরা যেতে পারি, অথবা এটাতে রাইট বাটন ক্লিক করার পরে আমরা ইম্পোর্ট আইটেমসে ক্লিক করলে আমরা যেখানে আমি যে ফাইলটিকে ইম্পোর্ট করে আনতে চাই বা আমি যে ফাইলটি ব্যবহার করতে চাই আমার রিসার্চে, রিপোর্টে, অ্যাসাইনমেন্টে, সেই ফাইলটিকে আমরা নিয়ে আসতে পারি। এতটুকু পর্যন্ত তো আমাদের কাছে সবার ক্লিয়ার হয়েছে মনে হয়। এনি আইডিয়া যে এতটুকু পর্যন্ত কি আমরা সবাই আসতে পেরেছি? জি স্যার, পারছি স্যার। আচ্ছা, ফাইন। আমি একটু বলবো যে সবাইকে রিকোয়েস্ট করবো, আমরা যদি ল্যাপটপে থেকে থাকি বা আমরা যদি যে মিডিয়াতে কাজ করছি না কেন, সেইখান থেকে আমরা যদি একটু আমার সাথে সাথে আমরা যদি আগাই, লাইক আমি একটা ফাইল ইম্পোর্ট করে নিয়ে আসলাম।
সো ফাইলের বিষয়টাতে আমি যেটা আগেও বলেছি যে আমরা যে কোনো ধরনের ফাইল নিয়ে আসতে পারবো, সেটা ওয়ার্ড ফাইল হতে পারে, সেটা পিডিএফ হতে পারে, অবশ্যই রিডেবল পিডিএফ, এবং সেখানে ভিডিও আসতে পারে, অডিও আসতে পারে, যে কোনো ছবি আসতে পারে। সো এনি সর্টস অফ থিংস ইউ ক্যান ইম্পোর্ট হিয়ার। সেটা ইউটিউবে ডাউনলোডেবল ভিডিও হতে পারে, সেটা আমার ফেভারিট কোনো মুভির কোনো পার্ট হতে পারে, হোয়াট এভার দ্য মিডিয়াম দ্যাট ইউ আর ইউজিং, ইউ ক্যান ইম্পোর্ট এনি মিডিয়াম। ঠিক আছে? সো এটা আমরা একটু একটা ফাইল ইম্পোর্ট করে দেখি, যে এখানে দুইটা ফাইল আছে আমরা দেখতে পাচ্ছি, দুই ধরনের পিডিএফ। আপনারা সবাই দেখতে পাচ্ছেন মনে হয়, দেখা যাচ্ছে যে এটা পিডিএফ এবং এটা মনে হয় একটা ভিডিও ফাইল। সো পিডিএফ এবং ভিডিও ফাইলটি আমরা ওপেন করলাম, ইম্পোর্ট অপশনে দিলাম। মনে হয় এই ফাইলটি হয়তো করাপ্টেড আছে, আমি অন্য আরেকটি ফাইল ইম্পোর্ট করে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছি যে আমি যে ফাইলগুলো ইম্পোর্ট করতে চেয়েছিলাম সেই ফাইলগুলো অলরেডি চলে এসেছে। রেসপন্ডেন্ট 1 নাম করে একটি ডকুমেন্ট ফাইল আছে, এই নামে একটি ফাইল আছে যেটা পিডিএফ ফরম্যাট। তো এখানে দেখতে পাচ্ছি যে কোডস এবং রেফারেন্স ইজ 00, অর্থাৎ আমরা এই ডকুমেন্টসটাকে এখনো ব্যবহার করি। আমরা যখন ডকুমেন্টসটাকে ব্যবহার করব তখন এখানে কোডের সংখ্যাও পরিবর্তন হবে এবং রেফারেন্সের পরিবর্তন। সো কোড এবং রেফারেন্সের বিষয়টা আমি এখানে একটু ব্রিফলি বলে রাখি, যে আমরা যখন একটা ডকুমেন্টসকে বিভিন্ন ভাবে লেবেলিং করব, অর্থাৎ রেসপন্ডেন্ট 1 থেকে ওয়াটার কোয়ালিটি, স্যানিটেশন, এনভায়রনমেন্টাল পলিউশন, এই যে তিনটা শব্দ আমি বললাম, এই তিনটা শব্দ যদি রেসপন্ডেন্ট 1 থেকে আমি যদি বের করি বা কোড করি, তাহলে এখানে নাম্বার অফ কোডস হবে 3। আর রেফারেন্স হচ্ছে যে একই ডকুমেন্টস থেকে দেখা গেল যে এনভায়রনমেন্টাল কোয়ালিটি আমি 3 বার কোড করলাম, তাহলে এখানে সিঙ্গেল ডকুমেন্টস থেকে আমার 3 + 2 অর্থাৎ 5টি রেফারেন্স হবে। আমরা যখন এটাকে করব তখন আরেকটু আমরা ব্রিফলি দেখতে পারবো। সো প্রথম সেশনে আমরা জাস্ট দেখাতে চাচ্ছি যে কিভাবে আমরা ফাইলগুলোকে আমার ডাটাবেজের সাথে যুক্ত করব। তো আমরা আবারও আরেকবার রিপিট করছি যে ফাইলসের পরে ক্লিক করলাম, ফাইলসের পরে ক্লিক করার পরে এখানে আমরা এখন ডাটাকে বা সেকেন্ডারি কোনো পাবলিশ ম্যাটেরিয়ালকে আমরা ইম্পোর্ট করে আনতে চাই। এই ইম্পোর্ট করার জন্য আমাদেরকে প্রথমে ইম্পোর্ট অপশনের ভিতরে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ফরম্যাট আছে, অথবা আমার যে ওয়ার্কিং উইন্ডোর কথা আমি বলেছি সেই ওয়ার্কিং উইন্ডোতে রাইট বাটন ক্লিক করার পরে আপনি ইম্পোর্ট অপশনে যাবেন, ইম্পোর্ট আইটেমস বা ইম্পোর্ট ফ্রম, এখানেও একই অপশনগুলো আছে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? অথবা ইম্পোর্ট আইটেমস। এখন অনেকে বলতে পারে যে আমি তো ইম্পোর্টও করতে চাই না, কারণ আমি এখানে নতুন একটা ডকুমেন্টস তৈরি করতে চাই। সেটা কি সম্ভব? হ্যাঁ, সেটাও সম্ভব। যদি আমরা রাইট বাটন ক্লিক করে এখানে নিউ ফাইল আছে, নিউ ফাইলের পরে আমরা যদি ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3 ধরনের ফাইলের টাইপস আছে। একটা হচ্ছে ডকুমেন্ট ফাইল, একটা হচ্ছে অডিও ফাইল, একটা ভিডিও ফাইল। তো আমি যদি নতুন করে কোনো ফাইল তৈরি করতে চাই, ডকুমেন্ট ফাইল, আমরা নিউ ডক ফাইলের পরে ক্লিক করব এবং এখানে একটা নতুন নাম যে লিখছি রেসপন্ডেন্ট 2। আমরা দেখতে পাচ্ছি নতুন একটি ফাইল তৈরি এবং এই ফাইলের ভিতরে কোনো ট্রু নাম্বার ফাইল। আমরা যদি রেসপন্ডেন্ট 1 ফাইলটাকে ক্লিক করি, যেটি আমরা ইম্পোর্ট করে অলরেডি নিয়ে এসেছি, সেই ফাইলটির পরে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে রেসপন্ডেন্ট 1 যে ফাইলটি আছে সেই ফাইলের ইনফরমেশন। সো আমরা যারা এই সেশনে জয়েন করছি, আমরা আমাদের ল্যাপটপে বা কম্পিউটারে যদি এই ধরনের কোনো ফাইল থেকে থাকে, আমরা জাস্ট খালি একটু ইম্পোর্ট করে নিয়ে আসার চেষ্টা করি। আপনাদেরকে ফাইলগুলো আমরা দিয়ে দিব, যে ফাইলগুলোকে আপনারা হয়তো বাসায় আমরা বলছি যে 30 মিনিটস 20 মিনিটস এর একটা এরকম ধরনের এক্সারসাইজ থাকবে। সো সেশনগুলোকে যদি আপনারা ইফেক্টিভলি ব্যবহার করতে পারেন এবং এই কুইজগুলোকে যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, then you can become a master like me. So you can teach someone in vivo. যেটা গত ট্রেনিং এ একজন মনে হয় পার্টিসিপেন্ট বলছিলেন যে why she is interested about learning art, যে সে নিজে শিখতে চায় এবং অন্যকেও যাতে আর শিখতে চায়, জাস্ট বেসিকটা, হয়তো অ্যাডভান্স আমাদের পক্ষে শেখানো সম্ভব। সো আমি সেই জায়গা থেকে বলছি যে আপনারা যদি এই সেশনটাকে
আমার সাথে যদি হ্যান্ডস অন সেশনে যদি এক্সারসাইজ হিসাবেই নেন এবং যেভাবে আমরা গাইড করছি সেভাবে যদি দেখেন তাহলে ইউ ক্যান অলসো টিচ সাম। আমি আরেকবার দেখাই, ইনপুট আইটেমসে গেলাম, যে ফাইলগুলোকে আমি আনতে চাই সেই ফাইলগুলোকে আমি যেখানে আছে, দেখা গেল যে মেইন সায়েন্স পেপার আমার অনেক কিছু এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি ক্লাইমেট চেঞ্জ। আমি যদি ইন্টারভিউ করে নিয়ে আসি 1 2 3 তিনটা ইন্টারভিউ নিয়ে আসবো, এবং থার্ড প্রজেক্ট রেলওয়ে স্লাম টু রেসপন্সেস অফ ক্লাইমেট চেঞ্জ, বিভিন্ন ফাইল আমি নিয়ে আসি। দেখতে পাচ্ছি যে আমরা সবাই যে এখানে আমি যে ফাইলগুলোকে সিলেক্ট করেছি সেই ফাইলগুলোতে চলে এসেছে। এখন অনেকে বলতে পারে যে ফাইলগুলোর নাম কি কোনোভাবে পরিবর্তন করা যায়? আমি ভুল, মিনিংলেস। থার্ড প্রজেক্ট রেলওয়ে স্লাম, এটা মিনিংলেস। তারপরে ইন্টারভিউ 1 ইন্টারভিউ 2 ইন্টারভিউ নেমিং ফরম্যাটে আছে, সেগুলোকে কোনোভাবে কি হোমোজিনিয়াস ফরম্যাটে আমরা আনতে পারি কিনা? ডেফিনেটলি পসিবল। আমরা যখন এখানে রাইট বাটন ক্লিক করে আমরা যদি একটু নিচের দিকে যাই, আমরা এখানে প্রপার্টিজ নাম করে একটি অপশন দেখব। ডকুমেন্ট প্রপার্টিজ, আমরা সবাই একটু খেয়াল করি, ডকুমেন্ট প্রপার্টিজ এর পরে ক্লিক করলে আমরা এরকম একটি উইন্ডো পাবো। সো যে ডকুমেন্টসটি আমি নেম বা আদার্স অ্যাট্রিবিউট পরিবর্তন করতে চাই বা অ্যাড করতে চাই, এরকম যদি কোনো কিছু মনে হয় আপনাকে অবশ্যই ডকুমেন্ট প্রপার্টিসে যেতে হবে। সো সেই ডকুমেন্টসটি সিলেক্ট করার পরে আমি রাইট বাটন ক্লিক করব এবং পিডিএফ প্রপার্টিস দেখতে পাচ্ছি যে এখানে জেনারেলস এবং অ্যাট্রিবিউট ভ্যালু, আমরা জেনারেলসে যে এখানে নামটি চেঞ্জ করব। সো আমরা রেসপন্ডেন্ট 1 এটিকে চেঞ্জ করতে চাই ইন্টারভিউ 4, ঠিক আছে। রেসপন্ডেন্ট 2 কে আমরা পরিবর্তন করতে চাই ইন্টারভিউ 5। এটাকে আর একটু পরিবর্তন করতে চাই, কারণ থার্ড প্রজেক্ট রেলওয়ে স্লাম, এটিকে যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে আমাদের সেই একই প্রসেস, আমরা পিডিএফ প্রপার্টিসের পরে ক্লিক করব এবং সেখান থেকে জেনারেল অপশনের ভিতরে যে আমরা এখানে যে নেম এবং ডেসক্রিপশন আছে, নেমের ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে ইনফো অফ রেলওয়ে স্লাম, এবং এই নেমিং এর পরিবর্তন যখন করতে পারবো। আর ডেসক্রিপশন ফিল্ডেও আমরা কিছু লিখে রাখতে পারি, 12 সালের রিপোর্ট কিনা 2014 সালের রিপোর্ট কিনা, কারণ দেখা গেল যে অনেক সময় আমাদের বিবিএস এর অনেক ধরনের ইনফরমেশন থাকে, বা বিবিএস এর ডেটা আমরা ব্যবহার করছি, ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা আছে, ইউএনডিপি ডেটা আছে, সেম ফরম্যাটে, যে পপুলেশন ডেটা। তো পপুলেশন ডেটার ক্ষেত্রে আমরা যদি বলি যে বিবিএস এর ডেটা 2010 2020 2001 এই ধরনের যদি ইনফরমেশন গুলো যদি কোনো ধরনের ডেসক্রিপশন আমরা রাখতে চাই তাহলে উই ক্যান রাইট ইট ডাউন। সো সেই ধরনের আমরা বুঝতে পারছি যে রেলওয়ে স্লামটা কোথায় আছে, খুলনায় আছে, ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে ইনফো অফ রেলওয়ে স্লাম এরকম একটি চলে আসছে। রেসপন্সেস টু ক্লাইমেট চেঞ্জ, প্লিজ শরাফত ভাই। স্যার হচ্ছে যে ওই অ্যাট্রিবিউট ভ্যালু দেখলাম পাশে আর একটা রিবনে আমাদের প্রপার্টিজ এর মধ্যে, ওইটার কাজটা যদি একটু বলতেন। আচ্ছা, আমরা ওটাতেও আসবো। অ্যাট্রিবিউট ভ্যালুতে যখন আমরা ক্লাসিফিকেশন দেখাবো, যেহেতু এখানে এখনো ক্লাসিফিকেশন আসে নাই, আমরা ক্লাসিফিকেশনের যখন কথা বলবো তখন আমি এটাকে প্রপারলি অ্যাড্রেস করার চেষ্টা করব, বাট যেহেতু কোশ্চেন আসছে আমি একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। অ্যাট্রিবিউট ভ্যালুটা হচ্ছে যে এই ডকুমেন্টস এর বিভিন্ন ধরনের আমাদের দেখা গেল যে প্যারামিটার থাকে, যেটা একটু আগে আমি বলছিলাম যে এরিয়া, এটা একটা অ্যাট্রিবিউট, তারপরে ইয়ার অফ পাবলিকেশন, এটা একটা অ্যাট্রিবিউট, তারপরে পাবলিকেশন আর পাবলিশার্স আর নেম অফ দ্য পাবলিশার্স, এটা আরেকটা অ্যাট্রিবিউট। সো এই যে ডিফারেন্ট অ্যাট্রিবিউট গুলোকে যখন আমরা আইদার এক্সেল ফাইলে আমাদের কোথাও তৈরি করা আছে সেগুলোকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি,
অথবা এখানে নতুন করে অ্যাট্রিবিউট যোগ করতে পারি। তো যখন আমরা এই অ্যাট্রিবিউট গুলো যোগ করব তখন আমরা এখান থেকে দেখতে পারবো যে কিভাবে এই অ্যাট্রিবিউট ভ্যালু গুলোকে আমরা অ্যাড করতে পারি, চেঞ্জ করতে পারি। তো সেটা আমরা হয়তো যখন ক্লাসিফিকেশন বিষয়টাকে ইন ডিটেইলস আলোচনা করব তখন আমরা দেখাবো। কিন্তু রাইট নাও আপনারা এতটুকু আমরা বুঝতে পারছি যে একটা ডকুমেন্টস অর্থাৎ রেসপন্ডেন্ট 1 এর বিভিন্ন যে ভেরিয়েবল আছে, রেসপন্ডেন্ট 1 বা ইন্টারভিউ 1 এর যে বিভিন্ন ভেরিয়েবল আছে, লাইক রেসপন্ডেন্ট 1 এর নাম, রেসপন্ডেন্ট 1 এর সেক্স কি, তার অকুপেশন কি, এই যে বিভিন্ন এন্ট্রি করতে পারি, অথবা আমাদের যদি এক্সেল থাকে, এসপিএসএস থাকে, বা যে কোনো ধরনের ডেটাবেজের কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারি, সেখান থেকেও সরাসরি আমরা ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি। বোঝা গেছে? additional field specific detail information. Yes, could be, yes, something like this. এবং এটা হচ্ছে যে এই ডকুমেন্টস এর বিভিন্ন প্যারামেট্রিক ভেরিয়েবল আপনারা এইভাবে চিন্তা করতে পারেন যে এডিশনাল ইনফরমেশন গুলো, অর্থাৎ রেসপন্ডেন্ট 1 বা এনভায়রনমেন্টাল স্যানিটেশন যেভাবে চিন্তা করেন না কেন, যে কোনো ধরনের এডিশনাল ইনফরমেশন গুলো আমরা অ্যাট্রিবিউটের বেসিসে অ্যাড করতে পারি, যার বেসিসে পরবর্তীতে আমরা এগুলোর অ্যানালিসিস করতে পারবো। অর্থাৎ আমরা যদি অ্যাট্রিবিউট আকারে যদি বলি যে বয়স একটা অ্যাট্রিবিউট, সো রেসপন্ডেন্ট 1 2 3 4 5 এদের বয়সকে আমরা অ্যাট্রিবিউট ফিল্ডে অ্যাড করলাম, তখন আমরা যখন ক্লাসিফিকেশন করব বা দেখাবো তখন আমরা এজের বেসিসে ক্লাসিফিকেশন করতে পারবো। ঠিক আছে? সো এটা আমরা যখন ক্লাসিফিকেশন পার্টটা আরেকটু ডিটেইলসে স্টাডি করব। বাট রাইট নাও আমাদের যেটা দেখতে হবে যে আমরা ফাইলগুলোকে ঠিকমতো ফাইলসের আন্ডারে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারছি, এবং সেক্ষেত্রে ইম্পোর্ট করে নিয়ে আসার পরে আমরা যখন নাম পরিবর্তন করতে পারছি কিনা, তো দ্যাট ইজ ওয়ান অফ দ্য থিং। এটা অনেকের জন্য মনে হতে পারে ভেরি বেসিক, কিন্তু আমরা চাই যে সবাই একই পেসে আগান। রেসপন্স টু ক্লাইমেট চেঞ্জ, এই ফাইলটাকেও আমরা একটু পরিবর্তন করি। FGD's output on climate, ফর এক্সাম্পল, এরকম কিছু একটা লেখার পর ওকে দিলেই আমরা দেখতে পাচ্ছি যে এটা চেঞ্জ হয়ে গেছে। এর ভিতরে কি আছে না আছে সেগুলো আমরা পরে দেখাবো, কিন্তু রাইট নাও হোয়াট উই আর ডুইং, জাস্ট নেমিং অল দ্য ফাইলস অ্যাকর্ডিং টু ইউর প্রায়োরিটি অ্যান্ড কনভিনিয়েন্স। এটা এরপরে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু পাবলিশ ম্যাটেরিয়াল আছে, ইনফো অফ স্লাম, এনভায়রনমেন্টাল স্যানিটেশন অ্যান্ড FGD's আউটপুট অন ক্লাইমেট চেঞ্জ। আর এগুলো আমাদের র ডেটা, ইন্টারভিউ 1, ইন্টারভিউ 2, ইন্টারভিউ 3। আরেকটু যদি অর্গানাইজ করতে চাই, লাইক আমরা যখন বিভিন্ন ধরনের করার কারণ হচ্ছে যে তাহলে আমি স্পেসিফিকলি ওই ফোল্ডারের ভিতরে কি আছে আমার খুঁজে পেতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। সো ড্র্যাগ এন্ড ড্রপ, আমরা যখন একটা নিউ ফোল্ডার তৈরি করি, নিউ ফোল্ডার তৈরি করার পরে সেখানে আমার স্পেসিফিক ওই ফোল্ডার রিলেটেড যে ইনফরমেশন গুলো থাকে সেগুলোকে কিন্তু আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করি, রাইট? সো আমরাও এনভিভোতে ফাইলস এর আন্ডারে এখন কিছু ফোল্ডার তৈরি করি। ফাইলস এর উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করব, এখানে নিউ ফোল্ডার আছে, আমরা দেখতে পাচ্ছি নিউ ফোল্ডার। এখন নিউ ফোল্ডারের পরে যখন আমরা ক্লিক করব তখন আপনাকে একটা নেম দিতে বলছে যে if you want to create a new folder then please name it, that could be interviews। ঠিক আছে, ডেসক্রিপশনে লিখলাম interviews conducted during training 2022 ফর এক্সাম্পল। আপনি ডেসক্রিপশনটা লেখার মানে হচ্ছে যে আমরা একটা ফাইল দেখা গেল যে 5 মাস পরে ওপেন করলাম, তো আপনি এর ভিতরে ইন্টারভিউজ এর ভিতরে কি কি ফাইল, কি কি ফোল্ডার, কি কি অপশন আপনি রেখেছিলেন, দ্যাট ইউ ক্যান ইমিডিয়েটলি রিলেট ইফ ইউ রাইট এ প্রপার ডেসক্রিপশন, যে হ্যাঁ ও 2001 বছর আগে তো এই ফাইলগুলোর ভিতরে আমি এই ফাইলগুলো রেখেছিলাম, এবং এগুলো আমাকে শারাফাত ভাই দিয়েছিল, বা তৌফিক ভাই দিয়েছিল, বা সুমাইয়া আপা দিয়েছিল। সো এরকম যদি আপনি এরকম যদি ডেসক্রিপশনের ভিতরে এরকম কিছু লিখে রাখেন, তাহলে ইট উড বি ইজি টু রিকল ইউর মেমোরিজ। কারণ আমাদের মেমোরিজ আমরা অনেক সময় অনেক কিছু নিয়ে বিজি থাকি, সো সেই জায়গাগুলোতে একটু রিফ্রেশ করে নেওয়ার জন্য ইউ ক্যান রাইট সাম ডেসক্রিপশন, ইম্পর্টেন্ট ডেসক্রিপশন। সো আমি যখন ক্লিক করবো আমরা দেখতে পাচ্ছি যে
ফাইলসের ভিতরে ইন্টারভিউজ নাম করে একটি ফোল্ডার তৈরি হয়েছে, কিন্তু ইন্টারভিউজ এর ভিতরে এখনো কোনো ফাইল নেই। তো আমরা যদি ইন্টারভিউ 1, 2, 3, 5 আমরা কমান্ড বা সবগুলোকে সিলেক্ট করতে পারেন অথবা একটা একটা করে সিলেক্ট করতে পারেন, শিফট করে। সো আমরা দেখতে পাচ্ছি যে ফাইলসের ভিতরে ইন্টারভিউজ নাম করে একটি ফোল্ডার তৈরি করেছিলাম। ইন্টারভিউজ নাম করে ফোল্ডার তৈরি করার পরে সেখানে কোনো ফাইল ছিল না। যে ফাইলগুলোকে আমরা ইন্টারভিউজ ফোল্ডারে নিতে চাই সেখান থেকে আমরা মেইন যে ফাইলস যেখানে তৈরি করেছিলাম সেখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে ড্রপ করে দিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে ফাইলসের ভিতরে ইন্টারভিউজ নাম করে যে ফোল্ডারটি তৈরি হচ্ছে তার ভিতরে ইন্টারভিউ 1, 2, 3, 4, 5 নাম করে ফাইলগুলো চলে এসেছে। সো ভেরি ইজি প্রসেস। সো আমরা যারা মাইক্রোসফট অফিস বা উইন্ডোজ ব্যবহার করি তাদের জন্য অনেক কিছু ইজি, কারণ এই ড্র্যাগ এন্ড ড্রপ বা ফোল্ডার তৈরি করা এগুলো আমরা সবাই জানি, কিন্তু হয়তো ইন্টারফেসগত কারণে আমরা স্টেপ বাই স্টেপ 1, 2, 3 দেখাচ্ছি যাতে একটা প্রজেক্ট আপনারা শুরু করতে পারেন এবং সেটাকে মোর প্রপারলি অর্গানাইজড ওয়েতে আমরা রাখতে পারি। প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ডাটা ম্যানেজমেন্ট, অর্থাৎ কিভাবে আমরা ডাটাগুলো, যে ডাটা হিউজ ভলিউম অফ ডেটা আসছে, সেই ডাটাগুলোকে আমি কিভাবে আমার প্রায়োরিটি, আমার ইন্টারেস্ট অনুযায়ী আগে অর্গানাইজ করে রাখতে পারি, সো দ্যাট উই ডোন্ট লস ইট। এরপরে আমরা যদি আরেকটা ফোল্ডার তৈরি করতে চাই তাহলে আমাদের পার্টিসিপেন্টসদের ভিতরে কেউ কি একটু বলবেন যে আসলে কিভাবে আমরা করব? ইফ এনিওয়ান ভলান্টারি পার্টিসিপেট করতে পারি। এনিওয়ান? আমরা যদি নতুন করে একটা ফোল্ডার তৈরি করতে চাই এবং তার ভিতরে যদি এই যে সেকেন্ডারি যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেগুলোকে রাখতে চাই, তাহলে কিভাবে করবো? কেউ যদি একটু কাইন্ডলি বলছেন। স্যার ওই ফাইলে রাইট ক্লিক করে ওখানে হচ্ছে যে আমাদের আবার আসবে, ফোল্ডার অপশন আসবে এবং ওখানে হচ্ছে যে আমাদের নেম ডেসক্রিপশন দিতে হবে, দেন ওকে করে হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ দিয়ে আমরা ফাইলগুলো ওখানে আনতে পারবো। আচ্ছা, ফাইন। লিটারেচার রিভিউ, ঠিক আছে। সো copy information gathered from Fahad project UNDP, ঠিক আছে। এর ভিতরে যখন আমরা দেখছি যে একটা নতুন ফোল্ডার তৈরি করেছি, যে ফোল্ডারটার নাম হচ্ছে যে ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস ফর লিটারেচার রিভিউ। এখন এই ম্যাটেরিয়ালস গুলো আমি আমার যে কলিগ আছে ইউএনডিপির কলিগ, সেই কলিগের কাছ থেকে সে একদিন আমাকে কথা বলতে বলতে বলছে যে ও তুমি এই বিষয় নিয়ে কাজ করছো, সো এই বিষয়গুলো তো আমিও কাজ করছি, সো এই বিষয়গুলো তুমি একটু দেখতে পারো। আমরা প্রায় এই ধরনের কথা বলে থাকি। সো যখন আমরা এই কথাগুলো শুনলাম, সে আমাকে পেন ড্রাইভে কিছু ম্যাটেরিয়ালস দিল। সো ম্যাটেরিয়ালস গুলোকে আমি আমার পরবর্তী রিপোর্ট বা যে রিপোর্টে আমি কাজ করছি সেই রিপোর্টের জন্য আমি একটা ফোল্ডার তৈরি করলাম যে লিটারেচার রিভিউ, এবং সেই ফোল্ডারের অপশনে যে আমি রেখে দিলাম। আমি যে কথাটা বলছি যে ডেসক্রিপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড ইটস এ ভেরি পাওয়ারফুল টুল। তার কারণ আমরা কাজ করছি কোয়ালিটেটিভ কাজ, সো ডোন্ট ওভারলুক দ্য ডেসক্রিপশন পার্ট। কারণ ডেসক্রিপশন যদি আমরা না লিখে রাখি তাহলে আপনি এই ম্যাটেরিয়ালসটা কোথা থেকে ডাউনলোড করেছেন, কার মাধ্যমে পেয়েছেন, আপনি কিভাবে ব্যবহার করবেন, সো এটা নিজের জন্য যেরকম জরুরি, ইফ ইউ আর ওয়ার্কিং উইথ এ গ্রুপ অফ পিপল আর উইথ এ টিম, দেন তাদের জন্য একটা হেল্পফুল হিন্টস হতে পারে যে স্যার এটা বা বস এটা বা অমুক ভাই, শাকের ভাই, সোনিয়া আপা, তারা আসলে কিভাবে এই জিনিসগুলোকে দেখেছে। সো এই জন্য আমি বলেছি যে ডেসক্রিপশন এই জায়গাটাতেও আপনারা যেন ওভারলুক না করেন, যে হোয়াট ইজ ইট অ্যাবাউট। শুধু ফোল্ডার তৈরি করলাম, ইটস নট লিখে যাতে আমি আমার জন্য বা আমি অন্যের
ইনফরমেশন রেখে দিচ্ছি, মিনিংফুল ইনফরমেশন। তো এটা আপনার জন্য যেমন হেল্প করবে, আপনার কলিগ বা আপনার যদি অন্যান্য প্রফেশনাল টিমস এ কাজ করে থাকে তাদের জন্য। তো আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। যেমন আমি আমার ডিপার্টমেন্টের 2-3 জন স্টুডেন্ট নিয়ে একটা কাজ করছি, এবং তাদের জন্য যখন আমি ডেসক্রিপশন ছাড়া এবং ডেসক্রিপশন দিয়ে যখন ফোল্ডার তৈরি করে বিভিন্ন ইনফরমেশন ডিপোজিটরিতে রেখেছি, তারা সবাই এক বাক্যে বলেছে যে স্যার আমাদের জন্য ডেসক্রিপশন দেখে কাজ করাটা ইজি হয়েছে। সো দ্যাট ইজ পসিবল অনলি বিকজ আপনি আপনার ইনফরমেশন গুলোকে অর্গানাইজ করছেন। তো আমি বারবার করে বলছি, আমাদের প্রথম কাজ হচ্ছে যে ডেটা ফাইলগুলোকে ম্যানেজ করা এবং অর্গানাইজ করা, যাতে আমরা আমাদের মিনিংফুল ওয়েতে কাজটাকে বা প্রফেশনাল ওয়েতে কাজটা করতে পারি। ঠিক আছে? সো মোটামুটি আমরা তো একটা ফাইল তৈরি করা শিখলাম, যে কিভাবে আমরা ফাইল তৈরি করব, কিভাবে ফাইলগুলোকে নিয়ে আসবো। আমি আরেকবার রিপিট করছি না, কারণ আমার মনে হয়েছে যে এতটুকু পর্যন্ত আমরা সবাই মোটামুটি ফলো করতে পেরেছি। হোয়াট অ্যাবাউট এক্সটার্নালস? আমরা যদি আবারও বলছি যে ফাইলসের ভিতরে যে ফাইলসগুলোকে আমরা শুধুমাত্র ইম্পোর্ট করে নিয়ে আসতে চাই বা নতুন করে তৈরি করে ফাইলসের ভিতরে রাখতে চাই, সেই ফাইলসগুলোকে আমরা ফাইলসের আন্ডারে যে কোনো ফোল্ডার তৈরি করে রাখতে পারবো, একাধিক ফোল্ডার আমরা তৈরি করতে পারবো। এখন এর ভিতরেও ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস ফর লিড রিভিউ, এর ভিতরেও আমাকে নতুন আমি ফোল্ডার একটা তৈরি করতে পারি। সেটার নাম হতে পারে যে collected resources from শাহেদ। আমরা দেখতে পাচ্ছি এতক্ষণ পর্যন্ত কিন্তু একটা ফোল্ডার ছিল ফাইলসের ভিতরে, ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস ফর লিটারেচার, যার এই তিনটা ম্যাটেরিয়ালস আছে। কালেক্টেড রিসোর্স ফর কোন ম্যাটেরিয়ালস গুলো আমরা আবার দেখতে পাচ্ছি যে হ্যাঁ এখানে, তাহলে ইম্পোর্ট আইটেমস এর ভিতরে আমি এখানে যাব, যদি আমার পেন ড্রাইভে যে কোনো ম্যাটেরিয়ালস যেখানে আছে সেইখান থেকে আমি সিলেক্ট করে ওপেন দিলেই আমি দেখতে পাচ্ছি যে আমার ম্যাটেরিয়ালসটি, শাহেদ ভাই যে ম্যাটেরিয়ালসটি দিয়েছে সেই ম্যাটেরিয়ালসটি আমার এখানে চলে এসেছে। সরি, এখানে যদি কারো নাম এরকম অ্যাক্সিডেন্টালি চলে আসে, ডুপ্লিকেশন, দেখা গেল যে সবাই বলবে যে স্যার আপনি অমুকের নাম বলছেন, বা ভাই আপনি অমুকের নাম বলছেন, আপনি আমার নামও তো বলতে পারতেন। দ্যাট ইজ হাইপোথেটিক্যাল নেম। সো এনিওয়ে, ডোন্ট গেট মি রং। এবং এখানে মেল ফিমেলের কোনো বিষয় নাই। তো যে নামগুলো আমার স্পন্টেনিয়াসলি মনে আসছে, মাথায় আসছে, সেই নামগুলি আমি ব্যবহার করছি। সো এখানে দেখতে পাচ্ছি যে ইন্টারভিউ ভিতরে দুইটি ফোল্ডার তৈরি হয়েছে ফাইলসের ভিতরে, ইম্পর্টেন্ট লিটারেচার রিভিউ এবং কালেক্টেড রিসোর্সেস ফ্রম শাহেদ। শাহেদের কাছ থেকে যে ম্যাটেরিয়ালসটা পেয়েছি সেটা আমি ইম্পোর্ট করে নিয়ে আসছি। রাজন ভাই প্লিজ। আসসালামু আলাইকুম। ইম্পোর্ট ফাইল যখন আমরা করছি, সিলেক্ট করলাম, তখন ফাইনালি ইম্পোর্ট অপশনটা ক্লিক করার আগে একটা অপশন আছে, ক্রিয়েট এ কেস ফর ইচ ইম্পোর্টেড ফাইল, একটা চেক বক্স দেখাচ্ছে। এইটার কাজটা কি একটু বলা যাবে? আচ্ছা, সেটা হচ্ছে যে এটার কাজটা আমি একটু পরে বলবো, বা এখনো বলতে পারি যদি অ্যালাউ করেন, কারণ প্রশ্ন তো প্রশ্নের সাথে সাথে আসবে এবং অ্যান্সার গুলো যদি সাথে সাথে আমরা পেয়ে যাই তাহলে আমাদের জন্য আরেকটু ইজি হয়, রাইট? সো যখন আমরা ওই যে একটু আগে বললাম যে অ্যাট্রিবিউট ডাটাগুলোকে নিয়ে কাজ করব, অ্যাট্রিবিউট ডাটাগুলোকে যদি আমরা নিয়ে কাজ করতে চাই তখন আপনাকে আগে এগুলোকে একটা কেস আকারে ডিফাইন করতে হবে। অর্থাৎ আমি যদি 5টা ইন্টারভিউ করি তাহলে 5টা কেস আছে আমার, রাইট? সেই 5টা কেসের বেসিসে এইগুলোকে আমি যখন ডিফাইন করব তখন 5 জন মানুষ। যদি লিটারেচার রিভিউ করতে চাই আমি 5 জনের লেখা আমি নিয়ে আসছি, ইম্পোর্ট করে নিয়ে আসছি। ফর এক্সাম্পল 2021 সালে মাহমুদ সাহেব একটা লেখা লিখছে, 2018 সালে জাকির সাহেব একটা লেখা লিখছে, 2019 সালে রাজন সাহেব একটা লেখা লিখছে, রাইট? সো দ্যাট ইজ 3 কেসেস। সো এই কেসগুলোকে ডিফাইন করার পরে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা এগুলোকে কেস আকারে ডিফাইন না করব ততক্ষণ পর্যন্ত আমরা কেস ক্লাসিফিকেশন করতে পারবো না। অর্থাৎ ওই পার্টিকুলার ওই লোকের যে ভেরিয়েবল গুলোর বেসিসে আমরা কিন্তু তাদেরকে অর্গানাইজ করতে পারবো না। যেটা আমরা বলছিলাম যে আমাদের যদি 10টা কেস থাকে তার ভিতরে 10টা কেসের ভিতরে 50% কেস আছে ফিমেল, 50% কেস আছে মেল। এর বেসিসে আমি একটা অ্যানালিসিস করতে চাই যে আসলে হু সেড হোয়াট অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ,
or maybe water quality, maybe environmental pollution. So এই 50% ফিমেলের ভিতরে কয়জন ওয়াটার কোয়ালিটি নিয়ে কথা বলছে, এনভায়রনমেন্টাল পলিউশন নিয়ে কথা বলছে, ওয়াটার ডিগ্রেডেশন নিয়ে কথা বলছে, এই বিষয়গুলো যদি আমরা জানতে চাই, দেন ইউ নিড টু ফার্স্ট বিল্ড এ কেস অর মেক এ কেস। সো আপনি এখনো কেস তৈরি করতে পারেন, বা ভবিষ্যতে এখানে আপনি রাইট বাটন ক্লিক করার পরও দেখতে পারবেন যে ক্রিয়েট অ্যাজ কেসেস। ঠিক আছে? সো এভাবে আমরা কেস তৈরি করতে পারি। যখন আমরা এখানে ক্রিয়েট অ্যাজ কেসেস এর পরে ক্লিক করব, তখন এরকম একটি অপশন আসবে, সিলেক্ট লোকেশন, কোথায় আমরা কেস তৈরি করতে চাই, এবং আমরা এই কেসের ভিতরে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি কেস তৈরি হয়েছে। ঠিক আছে? তো এরকম ভাবে আমরা কেস তৈরি করতে পারি, কিন্তু এটা আপাতত আমাদের এই আজকের প্রথম সেশনের পার্ট না। আমরা প্রথম সেশনে দেখতে চাই কিভাবে ইম্পোর্ট অপশনের যে একটি ডকুমেন্টস, যে কোনো টাইপের ডকুমেন্টসকে আমরা নিয়ে আসতে পারি। তো সাপোর্টেড ফাইল ডকুমেন্টস আপনি যেখানে যা দেখতে চাচ্ছেন তা দেখতে পারেন। অডিও ফাইলস আছে, ভিডিও ফাইলস আছে, ইমেজ ফাইলস আছে। আমরা যদি একটা ইমেজ ফাইল নিয়ে আসতে চাই, সেই ইমেজ ফাইলও কিন্তু নিয়ে আসতে পারবো। লাইক ক্লাস্টার অ্যানালাইসিস নাম্বার যে ইমেজ ফাইলটি আছে সেটি আমি নিয়ে আসি। রাজন ভাই, আপনি কি একটু বলবেন যে আপনার এইখানে ইম্পোর্ট অপশনে যাওয়ার পরে কোথা থেকে ক্রিয়েট অ্যাজ কেসেস, আপনি যদি স্ক্রিনটাও শেয়ার করতে পারেন কুইকলি, উই উইল বি হ্যাপি টু লুক অ্যাট। আসলে ওই যে আমরা যখন ফাইলগুলো সিলেক্ট করি, হ্যাঁ, প্রথমে লোকেট করতে হয়, তো ডেস্কটপে ওই জায়গায় ফাইল আছে, তখন সিলেক্ট করি, তারপর ফাইনালি সিলেক্ট অপশনটার আগে জি সিলেক্ট করার পরে ওপেন, জি ওপেন, জি ওপেন, ক্রিয়েট অ্যাজ জি জি কেস। জি এটা আপাতত দরকার নাই, কারণ আমরা পরবর্তীতে যখন ক্রিয়েট অ্যাজ কেসেস, যেটা একটু আগে আমি দেখালাম, সেটা দিয়ে আমরা করতে পারি। পরবর্তীতে আমরা ক্রিয়েট অ্যাজ কেসেস আকারে দেখাবো। সো রাইট নাও ইউ ক্যান ক্রিয়েট, বাট লিভ ইট ফর লেটার পার্ট। ঠিক আছে, সমস্যা। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একাধিক ডকুমেন্টসটাকে নিয়ে আসতে পারবো, একাধিক টাইপের ডকুমেন্টস নিয়ে আসতে পারবো। যে যে ডকুমেন্টস গুলো আমরা কাজ করতে চাই, সবই ডকুমেন্টস গুলোকে নিয়ে আসতে পারবো। তো এখন অনেক ডকুমেন্টস আছে যে ডকুমেন্টস গুলো আমার কাছে মনে হয় যে ভেরি ইম্পর্টেন্ট না, এবং হেভি ডকুমেন্টস, হেভি ফাইলের ডকুমেন্টস, হেভি প্রপার্টিজের ডকুমেন্টস। লাইক আমার কাছে 2 গিগাবাইটের একটা মুভি আছে। এই মুভিটাকে কি আমি আমার ফাইলের সাথে এখানে সংযুক্ত করে রাখবো, নাকি অ্যাজ এ লিঙ্ক আকারে রাখবো? অর্থাৎ আমার এক্সটার্নাল একটা হার্ড ড্রাইভে আছে, যে হার্ড ড্রাইভটা আমি যখন কম্পিউটারের সাথে, আমার ল্যাপটপের সাথে বা পিসির সাথে কানেক্ট করব, তখন এই ফাইলটাকে সরাসরি সে ডিটেক্ট করতে পারবে। কিন্তু ফাইলটি ওপেন করার সাথে সাথে আমি যদি এটাকে ইম্পোর্ট ফাইল বা ইম্পোর্ট ডাটা আকারে নিয়ে আসি, তাহলে এর প্রপার্টিজ হবে অ্যাটলিস্ট 2 GB, কারণ আমার ভিডিও ফাইলটার প্রপার্টিজ 2 GB, এবং কম্পিউটারের ক্যাপাসিটি ভালো না। সো 2 গিগাবাইটের একটি ফাইল যদি আমি আনতে চাই, তাহলে আমার টোটাল অ্যানালিসিস প্রসেসটাও কিন্তু স্লো হয়ে যাবে যখন আমরা অ্যানালিসিস রান করব। সো ফাইলটাকে না এনে আমরা ব্যবহার করব, কোড করব, সবই করব, কিন্তু অ্যাজ অ্যান এক্সটার্নাল ফাইল হিসেবে, ইন্টারনাল হিসেবে রাখবো। ইন্টারনাল মানে হচ্ছে যে আমরা যে ফাইলগুলোকে ইম্পোর্ট করে নিয়ে আসছি, লিঙ্ক না, এগুলো সরাসরি ওমেন ভায়োলেন্স এট হোম এনভিপি যে এনভিওর যে ফাইলটা আছে, এই ফাইলটির ভিতরে সরাসরি এগুলো কিন্তু চলে আসছে, ইম্পোর্ট করে নিয়ে আসছে, অর্থাৎ স্টোর হয়ে আছে। সো আপনি এক্সটার্নাল হার্ড ড্রাইভ খুলে ফেললেও আপনার এই ফাইলের সাথে কানেক্টেড থাকে। ইম্পোর্ট করে না আনতে চাই, কিন্তু সামহাউ উই ক্যান এস্টাবলিশ, you need to use the external. দেখা গেল এনভিভো 10, সেখানে এই ফাইলস অপশনটি ছিল হচ্ছে ইন্টারনাল, আর এই এক্সটার্নাল তো এক্সটার্নালই ছিল, কিন্তু ভার্সন আপডেটের সাথে সাথে কিছু পরিবর্তন আসে। সো এই পরিবর্তনগুলোকে আমাদেরকে অ্যাডাপ্ট করে নিতে হবে। সো আপনারা এইভাবে ভাবতে পারেন যে ফাইলগুলোকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসবো, সেগুলো ফাইলসের ভিতরে রাখবো, আর যেগুলোকে আমরা ইম্পোর্ট করবো না, অর্থাৎ হেভি প্রপার্টিজ যে ফাইলগুলো, বা যে ফাইলগুলোকে আমরা ডাউনলোড করতে পারছি না। অনেক ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের ইনফরমেশন গুলো আমরা ডাউনলোড করতে পারি না। অনেক ইনফরমেশন আছে গুগল স্কলারের যে
দেখা গেল যে কিছু ডকুমেন্ট আছে, কিছু স্পেশাল বই আছে, বইগুলোকে আমরা ডাউনলোড করতে পারছি না, বাট উই ক্যান মেক এ রেফারেন্স যে এইখান থেকে আমি এই ম্যাটেরিয়ালসটা ব্যবহার করেছি, ইউজ করেছি। তো এইরকম ধরনের যদি কোনো রেফারেন্স ব্যবহার করতে চাই, আমাদেরকে এক্সটার্নালসে যেতে হবে। এক্সটার্নালসে যাওয়ার পরে আমি আবারও বলছি যে সেম প্রসেস, আমাদের ওয়ার্কিং উইন্ডো এটা। সো ওয়ার্কিং উইন্ডোতে রাইট বাটন ক্লিক করার পরে নিউ এক্সটার্নাল। নিউ এক্সটার্নাল পরে আপনি যখন ক্লিক করবেন তখন একটি নাম দিতে হবে। আপনি নাম দেওয়ার আগে আমরা একটু এক্সটার্নালের ভিতরে যাই। এক্সটার্নালের ভিতরে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টাইপের ভিতরে ক্লিক করার পরে ফাইল লিঙ্ক, ওয়েব লিঙ্ক, আদার্স। ফাইল লিঙ্ক হচ্ছে যে আপনার এক্সটার্নাল হার্ড ড্রাইভে কোনো একটা জায়গায় ফাইল আছে, সেই ফাইলটিকে আপনি ফাইল লিঙ্ক আকারে রাখতে পারেন। ওয়েব লিঙ্ক তো ওয়েব লিঙ্ক, অর্থাৎ আমি যদি কোনো ওয়েবের সাথে এটাকে কানেক্ট করতে চাই তাহলে ওয়েব লিঙ্ক। কোনো ইউটিউবের ভিডিও আমার কাছে মনে হয়েছে যে ইন্টারেস্টিং এবং এই প্রজেক্টের সাথে ইন্টারলিঙ্ক, সো আমরা ওই ভিডিওগুলোকেও ওয়েব লিঙ্ক আকারে রাখতে পারবো। আমরা একটু দেখি। ফাইল লিঙ্কের পরে ক্লিক করার পরে আপনাকে ব্রাউজ অপশনে যেতে হবে। ব্রাউজ অপশনে যে কোথায় আছে সেটিকে একটু দেখিয়ে দিতে হবে, ঠিক আছে? সো এসএসআরসি প্রজেক্টের ভিতরে আমি দেখলাম যে ড্রাফট ফাইনাল নাম করে এটা আমার রাখা আছে এক্সটার্নাল হার্ড ড্রাইভে, দেখা গেল যে ডি ড্রাইভে। সো যেখানে আছে আমি দেখিয়ে দিলাম। ড্রাফট ফাইনাল নাম করে এসএসআরসি প্রজেক্ট ফোল্ডারের ভিতরে ড্রাফট ফাইল হচ্ছে, এবং এর নাম দিয়ে দিলাম, একটা নাম দিতে হবে যে ইনফো অফ প্রজেক্ট। ওকে ক্লিক করলাম, আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ফাইল তৈরি হয়েছে, ঠিক আছে? এই ফাইলটি যখন আমরা ক্লোজ করে দিব, অটোমেটিক্যালি ফাইলের সাথে সাথে এটা যখন ডাবল ক্লিক করবো ওই ফাইলটি ওপেন হবে। ওই ফাইলের ভিতরে যা যা আছে সেই ফাইলটি ওপেন হবে। আমরা একটু ওয়েব লিঙ্কটা দেখতে চাই এখন। নিউ এক্সটার্নাল ওয়েব লিঙ্ক। এখন ওয়েব লিঙ্কের জন্য আমাদের একটু ওয়েব পেজে যেতে হবে, যে পেজটা আমরা নিয়ে আসতে চাই। যদি একটু ইউটিউবে যাই, কালো জলে কুচকুচা তলে, এই ওয়েব লিঙ্কটা আমরা ভিডিওটা ইম্পোর্ট করতে চাই না, আমরা শুধু ওয়েব লিঙ্কটা নিয়ে আসতে চাই। তার কারণ, যদি আমরা ভিডিওটাও কিন্তু ইম্পোর্ট অপশনের ভিতর থেকে কিন্তু নিয়ে আনতে পারতাম, কিন্তু এটাকে না আনার কারণ হচ্ছে যে আমরা ফাইলের প্রপার্টিসটা বাড়াতে চাই। ইম্পোর্ট অপশনের ভিতর থেকে যা যা আপনি নিয়ে আসবেন সেইগুলো আপনার মূল ফাইলের সাথে সংযুক্ত থাকবে, আর এক্সটার্নালের ভিতরে যে ফাইলগুলো আমরা নিয়ে আসবো সেগুলো আমাদের মূল ফাইলের সাথে সংযুক্ত থাকবে না। ইউআরএল পাথ আপনি এখানে কপি করলাম, পেস্ট করে দিলাম, নাম দিলেন কালো জলে কুচা তলে ভিডিও, ঠিক আছে? এখন এখানে রাইট বাটন ক্লিক করার পর আপনি যদি বলেন এখানে ওপেন এক্সটার্নাল ফাইল, এখানে দেখেন ইউ আর ওকে দিলাম, ওয়েব লিঙ্কটা এখানে ওপেন হচ্ছে। ইটস ভেরি ইজি। সো আমাদের ফাইলটা জায়গায় স্টোর করে রাখার প্রয়োজন নাই, কোনো কিছু মেমোরাইজ করে রাখার প্রয়োজন নাই, কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের যে অনেক ইনফরমেশন, আমাদের এখন মূল কাজ হচ্ছে ডাটা অ্যানালিসিসের প্রথম কাজ হচ্ছে ইনফরমেশন গুলোকে অর্গানাইজ করা। আমি যে ওয়েবসাইট ব্যবহার করব, যে ফাইলগুলো ব্যবহার করব, যে রেফারেন্স গুলো ব্যবহার করব, সেগুলোকে অর্গানাইজড করা। এখন হ্যাঁ, সুব্রত ভাই যদি কিছু বলেন। স্যার এই লিঙ্কটা যদি স্যার চেঞ্জ হয়ে যায় তাহলে পরে কি স্যার তখন কি এই মানে এই প্রজেক্টটা আর কাজ করবে না স্যার? মানে তখন এই লিঙ্কটার তখন লিঙ্কটা চেঞ্জ হয়ে গেলে তখন আপনাকে আবার এখানে যে ডকুমেন্ট প্রপার্টিসে যেতে হবে এক্সটার্নালে, এখানে যে এক্সটার্নালের ভিতরে যে আবার নতুন করে লিঙ্কটা দিতে হবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। সো এতটুকু তো মোটামুটি আমাদের কাছে ক্লিয়ার যে আসলে আমরা কিভাবে এক্সটার্নাল এবং ইন্টারনালের ভিতরে ফাইলগুলোকে নিয়ে আসবো, ফাইলগুলোকে প্রসেস করব, এবং কিভাবে
যদি আমি হেভি প্রপার্টিস এর কোনো ফাইল থাকে সেগুলোকে আমি আনবো না। অনেক সময় আমাদের অনেক পিডিএফ থাকে, ডাউনলোড করা থাকে এই বিভিন্ন ওয়েবসাইট থেকে। সেই পিডিএফ গুলোকে যদি আমরা ব্যবহার করতে চাই ইফেক্টিভলি, সেই পিডিএফ গুলোকে দেখা গেল যে তার প্রপার্টিস 250 মেগা। এখন আমি না এনে মূল ফাইলের সাথে সংযুক্ত না করে আমি কিন্তু নিউ এক্সটার্নালের ভিতরে climate change book on books 2022, আপনি ফাইল লিংক দিলেন, ব্রাউজ অপশনে গেলাম, ফর এক্সাম্পল আমি এটাকে ধরে নিলাম ন্যাশনাল এডুকেশন পলিসি। এখন ন্যাশনাল এডুকেশন পলিসির সাথে লিংক হয়ে গেল। আমি ওপেন এক্সটার্নাল ফাইল, সিকিউরিটি ওয়ার্নিং যে আপনি এই ফাইলটি ওপেন করতে চান কিনা। যদি আপনি ওকে দেন, দেখেন যে আপনার এই ফাইলটি ওপেন হবে। এটি একটু যদি হেভি ফাইল হতো এবং এই হেভি ফাইলটাকে আমি আমার সরাসরি ইম্পোর্ট করে না এনে আমরা এক্সটার্নাল ফাইলস আকারে লিংক করে রাখলাম, তাতে আমাদের ফাইলের প্রপার্টিজ, আমরা যে ওমেন ভায়োলেন্স এট হোম এই ফাইলের প্রপার্টিজটা ছোট থাকছে, তো আমাদের ল্যাপটপের এফিসিয়েন্সি বাড়ছে এবং আমরা যখন অ্যানালিসিস করবো অ্যানালিসিসটা অনেক দ্রুত হবে। তো আপনি যদি হেভি প্রপার্টিজ, আপনার ফাইলটি যদি হেভি প্রপার্টিজের ফাইল হয়ে থাকে, অর্থাৎ 2 গিগাবাইট বা 5 গিগাবাইটের একটা ফাইল হয়ে থাকে, তখন আপনার কিন্তু অ্যানালিসিস করতে গেলেও হেভি এন্ডের বা হাই এন্ডের কম্পিউটার লাগবে। তো এই জন্য আমার সাজেশন হচ্ছে যে যদি হেভি ফাইল থাকে, হেভি ফাইলগুলোকে এক্সটার্নাল হিসেবে রাখা, আর ইউজুয়ালি আমাদের যে ডকুমেন্ট ফাইলগুলো আছে বা পিডিএফ থাকে, লো প্রপার্টিজের যে পিডিএফ, সেই পিডিএফ গুলোকে আপনি ইন্টারনালের ভিতরে বা ফাইলসের ভিতরে রাখা। আর যে ফাইলগুলো আপনি খুব সচরাচর বা ফ্রিকোয়েন্টলি ব্যবহার করবেন, সেগুলোকেও আমরা ফাইলসের আন্ডারে যে কোনো একটা ফোল্ডার তৈরি করে রাখতে পারি, রাদার দ্যান কিপিং দোজ ফাইলস অ্যাজ অ্যান এক্সটার্নাল। সো আমাদের 1 ঘন্টার মোটামুটি শেষ হয়েছে। আমরা একটু ছোটখাটো ব্রেক নিতে চাই, বাট বিফোর দ্যাট আমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে, উইল বি হ্যাপি টু আনসার। থ্যাংক ইউ। স্যার আমরা যদি ইন্টারনাল ভাবে রাখি এখানে এবং সেই ফাইলে যদি স্যার লোকেশন চেঞ্জ করি, পরবর্তীতে আমার ল্যাপটপ থেকে অন্য ড্রাইভে নিয়ে যাই, সেক্ষেত্রে কি স্যার এই লিংকটা থাকে, মানে এটা কি স্যার লিংক থাকে নাকি স্যার এই প্রজেক্টের ভিতরে জমা থাকে স্যার? থ্যাংক ইউ। আমি যেটা বারবার করে বলছি যে ইন্টারনালস এর ভিতরে থাকার মানে হচ্ছে যে ফাইলটা আপনার এই ফাইলের সাথে থাকা। সো এই ফাইলটা যদি ডিলিটও করে দেন কোনো সমস্যা নেই, যতক্ষণ পর্যন্ত আপনি এনভিভোর এই ফাইল থেকে যদি ডিলিট না করেন, তাহলে এই ওমেন ভায়োলেন্স এট হোম এই ফাইলের ভিতরেই এই ফাইলগুলো থাকে। লিংক যদি কোনো কারণে যদি এস্টাবলিশ না হয়, অর্থাৎ ফোল্ডারটা আমি চেঞ্জ করেছি বা ওই ফাইলগুলো অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, ওয়েব অ্যাড্রেস, তাহলে এগুলোকে আপনি খুঁজে পাবেন। কিন্তু ইন্টারনালস অর্থাৎ যে ফাইলগুলো আমি ইম্পোর্ট করে নিয়ে আসছি, ইম্পোর্টেড ফাইলস গুলো আপনার ওমেন ভায়োলেন্স এট হোম বা অর্থাৎ বা আপনি আপনার নামে যে ফাইলটা তৈরি করছেন সেই ফাইলসের ভিতরে অ্যাজ ইট ইজ ফরম্যাটে থাকবে, এর সাথে মূল ফাইলের কোনো কানেক্টিভিটি নেই। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। হোপ দ্যাট মেক্স সেন্স। হ্যাঁ, আমরা একটা ছোট ব্রেক নিতে চাই, বাট ব্রেক নেওয়ার আগে যদি কারো কোনো অবজারভেশন থাকে রিগার্ডিং দিস থিংস, সো উইল বি হ্যাপি টু আনসার জাস্ট আ কুইক কোশ্চেনস যদি। স্যার কোনো অবজারভেশন নাই স্যার, আপনি যেভাবে আগাচ্ছেন আমাদের বুঝতে সুবিধা হচ্ছে। ওকে ফাইন। আর নেক্সট সেশনে আমরা মোটামুটি ফাইলগুলো তো তৈরি করতে পেরেছি, নিয়ে আসতে পেরেছি। এখন ফাইলগুলোর সাথে সাথে সেকেন্ড ফেজে তৈরি করার পরে আমরা একটু কোড শিখবো, যে কিভাবে আমরা কোডিং করতে পারি, কোডিং এর বিষয় সেগুলো কি এবং কোডিং কিভাবে করা সম্ভব। আর সেই জন্য আমি আপনাদের সাথে কিছু ম্যাটেরিয়ালস চ্যাট বক্সে অলরেডি শেয়ার করেছি, পাশাপাশি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও ম্যাটেরিয়ালস গুলো দেওয়া আছে। আর এরপরেও যদি ম্যাটেরিয়ালস গুলো কেউ না পান, আমরা অবশ্যই আমাদের যে গুগল ড্রাইভ থাকবে সেখানে আপনার ম্যাটেরিয়ালস গুলো পাবেন। সো ম্যাটেরিয়ালস পাইনি এই বিষয়টা নিয়ে খুব বেশি ওয়ারিড হওয়ার কিছু নাই, ম্যাটেরিয়ালস গুলো আপনাদের কাছে রীতিমতো টাইমলি পৌঁছে যাবে। আর যদি কেউ ম্যাটেরিয়ালস গুলো না পেয়ে থাকেন ইতিমধ্যে, আমি
চাইবো যে আপনারা হোয়াটসঅ্যাপের যে গ্রুপটা আছে সেটা একটু চেক করেন, ওখান থেকে ম্যাটেরিয়ালস গুলো ডাউনলোড করে নেন প্লিজ, সো দ্যাট আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো নেক্সট সেশনে তাতে আপনাদের জন্য একটু ভালো হয় যে এই বিষয়টা সম্পর্কে একটু ধারণা রাখা। যেহেতু সবাই ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, তো সেই ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডের কারণে হয়তো আমি যে টোনে কথা বলবো, একজন দেখা গেলো যে কম্পিউটার সায়েন্সে আসছে, তার জন্য কোডিং মানে হচ্ছে আরেকটা। তো সেই জায়গাগুলো আমরা একটু যাতে হোমোজিনিটি থাকে, ইউনিফর্মিটি থাকে, সেই আন্ডারস্ট্যান্ডিংটা বোঝার জন্য আমি ম্যাটেরিয়ালস গুলো আপনাদের সাথে শেয়ার করেছি। ম্যাটেরিয়ালস গুলো প্লিজ ডাউনলোড করে নিয়ে একটু ওভারভিউ করে নিয়েন, বাট নট নেসেসারি যে আজকেই করতে হবে, এখনই করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।